ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজকের আপনাদের জন্য ছোট লোক ওয়েব সিরিজের সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আপনারা অনেকেই ভাবছেন এই পার্টটা দিতে এত লেট হলো কেন। আসলে আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাও আমরা এই চ্যানেলটাকে ফিরে পেয়েছি। আপনারা অনেকেই ভাবেন আমরা ফুল মুভি বা ওয়েব সিরিজ আপলোড করি না কেন, এতে অনেক কপিরাইট স্ট্রাইকের ঝুঁকি থাকে। আমরা আগে এই চ্যানেলে অনেক কপিরাইট স্ট্রাইক পেয়েছি, এখনও একটা কপিরাইট স্ট্রাইক আছে, কিন্তু তাও আপনাদের জন্য ভিডিও বানাই। তাই আমরা ফুল মুভি বা ওয়েব সিরিজ দিতে পারি না। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও তো দেখেন, কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। আর কি হয়েছিল এই চ্যানেলের সাথে আর কিভাবে ফিরে পেলাম, সেটা পরে হয়তো কোনো ভিডিওতে আলোচনা করব। সো চলুন তাহলে শুরু করা যাক। আগের পার্টে আমরা দেখেছিলাম মোহর তার স্বামী অর্থাৎ রাজার বাবা আদিত্যকে পেছন থেকে ধাক্কা মেরে ব্যালকনি থেকে ফেলে দেয়। তাদের বাড়ির ড্রাইভার ফারুক সেটা দেখে ফেলে, তাই মোহর ফারুককে পুলিশের কাছে মিথ্যে কথা বলতে বলে। এরপর পুলিশ মোহরের বাড়ি আসে। এই খবরটা শুনে তন্ময় তখন তাদের বাড়ি এসেছিল। ফারুক পুলিশদের জানায় যে সে একটা আওয়াজ শুনে ব্যালকনির কাছে এসে দেখে রাজার বাবা মৃত অবস্থায় পড়ে আছে, সারা জায়গায় রক্তে ভরে যাচ্ছে। ফারুক মোহরকে বলে যে বাবু আর বেঁচে নেই। পুলিশ মোহরকে জিজ্ঞাসা করে যখন এই ঘটনাটা ঘটে তখন সে কি করছিল। মোহর বলে সে তার ঘরে বই পড়ছিল। মোহর প্রথমে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়, তারপরেই ভারী একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনে। সে তখনই ব্যালকনিতে এসে দেখে তার স্বামী নিচে পড়ে আছে। তখনই সে ফারুককে ডাকে। আর এই সময় রাজা বাড়িতে ছিল না, সে টিউশনে পড়তে গেছিল। সবাই এটা সুইসাইড বলতে চেয়েছিল, কিন্তু পুলিশ এটা সুইসাইড বলে মেনে নিতে পারছিল না। তখনই তন্ময় সেই পুলিশ অফিসারকে বাইরে ডেকে বলে যে মোহরের স্বামী আদিত্যর নামে মেয়ে গঠিত একাধিক অভিযোগ এসেছিল। প্রতিবারই পার্টি থেকে ব্যাপারটা হ্যান্ডেল করা হতো, আর আদিত্য ডিপ্রেশনে ভুগত, তাই হয়তো সুইসাইড করেছে। তাই এই কেসটা এখানেই ক্লোজ করে দিতে। সেই অফিসারটা বলে বছরখানিক আগে মোহরদের বাড়িতে পুষ্প নামের একটি মেয়ে কাজ করতো না, আর সে নিজের ছেলে মেয়েকে নিয়ে থাকতো, তাকে নিয়েও তো একটা কেস হয়েছিল। তখন এই অফিসারকেই মোহরা কমপ্লেন করেছিল যে পুষ্প তাদের ব্ল্যাকমেল করছে। তারপর ইনিও স্টেপ নিয়েছিলেন। তারপর শুনেছিলেন মোহরা টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সাবিত্রী রূপসার পোস্টমর্টম থেকে জানতে পারে যে রূপসাকে বিকেল 4টে থেকে 6টার মধ্যে দড়ি বা তার জাতীয় জিনিস দিয়ে মারা হয়েছে, আর রূপসার কোনো সেক্সুয়াল ইনজুরি নেই। এরপর জামিল সাবিত্রীকে জানায় যে সে আসানসোলে ফোন করে মধুর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে। মধুর অনেক হিস্ট্রি আছে। মধুর দিদি অর্থাৎ রাজুর মাকে ছাড়া তার ফ্যামিলিতে কেউ নেই। সে দিদির কাছ থেকে টাকা নিয়ে অনেক জালি ব্যবসা করেছে, কিন্তু কোনোটাই দাঁড়ায়নি। তারপর দিদির কানেকশন লাগিয়ে ব্যাংক থেকে মোটা টাকার লোন নেয়, আর সেটা দিয়ে ওদের বাড়ির একতলায় একটা বিউটি পার্লার খোলে। তারপর সেখানে মেয়েদের দিয়ে মাসাজ করানো শুরু করে। এরপর একটা লোক কমপ্লেন করে, তাই পুলিশ রেড মেরে পার্লারটা সিল করে দেয়। লকডাউনের সময় থেকেই মধু এলাকা ছাড়া। ব্যাংকও মধুকে খুঁজছে, আর এখন মধু নর্থ কলকাতার একটা পিজিতে থাকে। আর ব্যাংকও একবার মধুর বাড়িটা অকশনে তোলার নোটিশ দিয়েছিল, কিন্তু ওটা এখন পেন্ডিংয়ে আছে। কেন পেন্ডিংয়ে আছে সেটা কেউ জানে না। আপাতত মধু জামিনে ছাড়া পেয়েছে। এই শুনে সাবিত্রী জামিলকে বলে মধুকে থানায় ডেকে আনতে, আর রাজার বউ মল্লিকা স্টেটমেন্ট ভেরিফাই করতে। তখনই মোহর সাবিত্রীকে ফোন করে আর বলে যে আগের দিন ওইভাবে সাবিত্রীর সাথে কথা বলাটা তার উচিত হয়নি। আসলে সে খুব স্ট্রেসের মধ্যে ছিল। মোহর আরও বলে যে সে এইবারের ইলেকশনের একজন ক্যান্ডিডেট, সে এই পোস্টটা চায়নি, কিন্তু ওদের এমএলএ কাম মিনিস্টার তন্ময়ের এগেনস্টে এত করাপশনের অভিযোগ আছে যে পার্টি এক প্রকারে বাধ্য হয়েই তাকে ক্যান্ডিডেট করেছে। আর সে এমএলএ বা মিনিস্টার হলে অনেকেরই উপরি রোজগার বন্ধ হয়ে যাবে, তাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যাতে মোহরের নাম খারাপ হয়। সে আরও বলে যে এই কেসটা নিয়ে সাবিত্রীর যদি কোনো হেল্পের দরকার থাকে তাহলে সে মোহরকে বলতে পারে। সাবিত্রী বলে বুঝেছি ম্যাডাম, মাথায় রাখবো। এরপর আমরা মধুমামাকে দেখি মল্লিকার সাথে কথা বলতে এসছে। মল্লিকা তাকে বলে আপনি আপনার দিদি অর্থাৎ রাজার মায়ের হয়ে রিকোয়েস্ট করতে এসছেন তো, যাতে আমি এই অবস্থায় ওনার ছেলেকে ছেড়ে না চলে যাই। আপনি আপনার দিদিকে গিয়ে বলতে পারেন আমি এখন কোথাও যাচ্ছি না, রাজা আগে ছাড়া পাক, তারপর কোনো একটা ব্যবস্থা হবে। কিন্তু এই বিয়েটা টিকবে কিনা এটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। আর এটা কেন সেটা যেন মধুমামা তার দিদিকে গিয়ে বুঝিয়ে বলে। আর এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে মল্লিকা আর রাজার রেজিস্ট্রির দিন মধুমামা এসছে। রাজা জানতো যে তার মা আসবে না, কিন্তু হঠাৎই তার মা সেখানে আসে এবং মল্লিকাকে একটা হারও গিফট করে। আর এটা দেখে আমরা বুঝতেই পারি যে মোহর মল্লিকাকে তার ছেলের বউ হিসাবে মেনে নিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। মধুমামা থানায় এসছে। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে
যে সে ব্যাংক থেকে কত লোন নিয়েছিল। মধুমামা বলে 30 লাখ টাকা। সাবিত্রী জিজ্ঞেস করে, আপনার বাড়ির নিলাম এখন স্থগিত রয়েছে তো? মধুমামা বলে, হ্যাঁ, ওই রিকোয়েস্ট করতেই একটু পোস্টপন্ড হয়েছে। সাবিত্রী বলে, যে আপনি রিকোয়েস্ট করলেন আর ব্যাংক পিছিয়ে দিল? মধুমামা বলে, অনেক দিনের পরিচয় তো, তাই পোস্টপন্ড করেছে। সাবিত্রী বলে, তাহলে তো এখন আপনার অনেক ক্যাশের প্রয়োজন, তা রূপসার সাথে কোথায় দেখা করলেন? মধুমামা বলে, সে রূপসাকে অনেকবার দেখা করতে বলেছিল, কিন্তু রূপসা শুনছিল না। তারপর একদিন রূপসা একটা ক্যাফেতে দেখা করতে রাজি হয়, কিন্তু কোনো লাভ হয়নি। তখন সাবিত্রী বলে, এই জন্যই কি আপনি রূপসাকে থ্রেট দিয়ে দিলেন? মধুমামা তখন চুপ করে থাকে। সাবিত্রী আবার জিজ্ঞেস করে, আপনি তো ভালোই দিদির কাছে অর্থাৎ মোহরের কাছে ছিলেন, তাহলে ওনার বাড়ি ছাড়লেন কেন? মধু বলে, সে যখন দিদির কাছে ছিল তখন সেখানে ব্যাংক থেকে লোনের টাকা নিতে এসেছিল। তখন অবধি তার দিদি এইসব লোন বা পার্লারের ব্যাপারে কিছুই জানতো না। আর সেই সময় তন্ময় এসে সেই ব্যাংকের লোকজনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তন্ময় মোহরকে জানায় যে আগের দিন রাতে হাইকমান্ড থেকে তার কাছে ফোন এসেছিল আর তাকে জানিয়েছে যে এইবার তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে না, তার মানে মোহরকে ক্যান্ডিডেট করা হবে। তাই তন্ময় একটাই জিনিস ক্লিয়ার করতে এসেছিল যে যেই ক্যান্ডিডেট হোক এলাকায় যেন দল না ভাঙে। তন্ময়ের ফোর্স সবসময় মোহরের সাপোর্টেই থাকবে, আর মধুর ব্যাপারটা তন্ময় নিজেই ডিল করে নেবে। তন্ময়ের যাওয়ার পর মোহর মধুকে এইসব জিনিসের জন্য বকাবকি করে আর তাকে অন্য কোথাও থাকতে বলে, কারণ ইলেকশনের টাইম এসে গেছিল আর মোহর ইলেকশনের আগে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। আর মধুর প্রয়োজন অনুযায়ী মোহর টাকা পাঠাবে বলেছিল। অন্যদিকে আমরা জামিলকে সেই মলে গিয়ে ভেরিফাই করতে দেখি যে মল্লিকা আদৌ সেই দিন মলে এসছিল কিনা। জামিল মলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মল্লিকা সেদিন 4টে থেকে 6টা অবধি মলেই ছিল, আর মল্লিকার টাওয়ার লোকেশনও এই মলেই দেখাচ্ছিল। অর্থাৎ মল্লিকা সাবিত্রীকে সত্যি কথা বলেছিল। এরপর সাবিত্রী আবার রাজাকে জেরা করে। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে, তার কাছে এত টাকা আসলো কিভাবে? রাজা বলে, সবার আসে না, পোস্টিংয়ের ওপর ডিপেন্ড করে। যেসব সার্কেলে বড় কনস্ট্রাকশন বেশি সেখানে পোস্টিং নিলাম হয়। সে টাইমে ডেলিভারি করে, কথার খিলাফ করে না, বাড়তি লোকজন করে না, আর তার বসদেরও স্বার্থ ছিল এর পেছনে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে রাজার বস তাকে কনস্ট্রাকশনের কাজটা স্লো করতে বলে। এরপর রাজা নিজের প্রমোশনের জন্য যত টাকা লাগবে তত টাকা দিতে রাজি হয়ে যায়। এই ধরনের পোস্টের ওপর সবারই নজর থাকে, কিন্তু রাজার বস তার থেকে টাকা নিয়ে সেই পোস্টটা তাকে দিয়ে দেয়। রাজা সেই পোস্টার জন্য অনেক টাকা দিয়েছিল আর অনেক কষ্ট করে সেই টাকাটা জোগাড় করেছিল। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। রূপসা যেই থানায় দুবার ধরা পড়েছিল, জামিল সেই থানায় কথা বলে রাজু বাজরাঙ্গীর খোঁজ পায় এবং তার সাথে রূপসার ব্যাপারে কথা বলতে যায়। আসলে রূপসা রাজুর গ্যাংয়ের সাথে মিলেই ছেলেদের ব্ল্যাকমেল করত। রাজু জামিলকে জানায় যে সে আর ওইসব কাজ করে না, এখন সে সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিজনেস করে। আর থানায় জমা হবার পর থেকেই তার সাথে আর রূপসার কোনো কন্ট্যাক্ট ছিল না। জামিল ভালো করেই বুঝতে পারে যে এই সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিজনেস মানেই চোরা মোবাইলের কারবার, আর এইসবের সাথে রূপসার খুনের কোনো কানেকশন নেই দেখে জামিল সেখান থেকে চলে যায়। আর জামিলের চলে যাওয়ার পরই রাজু কাউকে ফোন করে জামিলের তার কাছে আসার খবরটা জানিয়ে সেই লোকটাকে সাবধান করে দেয়। এরপর আমরা বাসু নামের একটি ছেলেকে ফারুকের সাথে দেখা করতে আসতে দেখি। ফারুক তাকে দেখে আগে চিনতে পারে না। তখন বাসু তাকে বলে, ফারুক যখন আগে তাকে দেখেছিল তার বয়স তখন 8 কি 9, সে পুষ্পর ছেলে আর তার বোন পুতুল, তারা আগে মোহরের বাড়িতেই থাকতো। এই শুনে ফারুকের সব মনে পড়ে যায় আর আমরা বুঝতেই পারি আগে পুষ্প অর্থাৎ বাসুর মায়ের সাথেই কোনো একটা কেস হয়েছিল, যার জন্য মোহর পুলিশের কাছে পুষ্পর নামে কমপ্লেন করেছিল। ফারুক বাসুর কাছ থেকে তার মায়ের খবর জানতে চায়। বাসু বলে তার মা ভালো নেই, 3 বছর আগে ইউট্রাসে ক্যান্সার ধরা পড়েছিল, তখন কেমো দিয়ে ব্যাপারটা ম্যানেজ করেছিল, কিন্তু 1-1.5 বছর আগে আবার রিল্যাপস করলো, তাই এখন তার মা বাড়িতেই আছে। আর বাসু নিজেও জানে যে তার মা আর বেশি দিন বাঁচবে না। এখন তার মায়ের দেখাশোনার জন্য একটা লোক রেখেছে। ফারুক তখন তার দিদি পুতুলের কথা জিজ্ঞেস করে। বাসু বলে দিদি এখন ভালোই আছে, পুতুল বিউটিশিয়ানের কোর্স করেছিল, তারপর চাকরি নিয়ে দিল্লি চলে গেছিল, এখন সে দিল্লিতেই থাকে, বিয়েও করেছে আর ওদের একটা 4 বছরের বাচ্চাও আছে। বাসু আরও বলে যে তার দিদি ছিল বলেই তার মায়ের ট্রিটমেন্টটা করাতে পেরেছিল, কিন্তু এখন কাজ সংসারের চাপে তার দিদি আর তাদের কাছে আসতে পারে না। ফারুক বাসুকে জানায় যে তাদের চলে যাওয়ার পর দাদা অর্থাৎ মোহরের স্বামী মারা গেছিল, আর মোহর বাড়িটা প্রমোটারকে বিক্রি করে এখন এখানেই থাকে, আর মোহর এখন পলিটিক্সে অনেক নামও করেছে। মোহর একটা প্রমোটারকে বলেই ফারুককে এই বাড়ির কেয়ারটেকারের কাজটা দিয়েছে। বাসু তাকে জিজ্ঞেস করে, তুমি তো আগে ড্রাইভারি করতে, ওটাতে তো বেশি রোজগার, ওটা ছাড়লে কেন? ফারুক বলে সে আর চোখে এখন ঠিক মতন দেখতে পায় না, আর খারাপ চোখ নিয়ে
ড্রাইভারি করা যায় না। ফারুক আরও বলে যে যেই দিন তাদের বাসুর পাশে দাঁড়ানোর কথা ছিল সেই দিন চাকরির ভয়ে দাঁড়াতে পারিনি। বাসু বলে, তুমি না থাকলে আমরা ওই বাড়ি দিয়ে বেঁচে ফিরতাম না। এরপর আমরা জামিলকে দেখি কস্তুরী গুহ নামের একজন সিএ অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টের সাথে কথা বলতে গেছে। জামিলের সেখানে আসার আগে কস্তুরীর অফিসের কিছু লোককে অনেক ক্যাশ নিয়ে বক্সে রাখতে দেখি। কস্তুরী জামিলকে জানায় যে তার সাথে রূপসার একটা ইভেন্টে দেখা হয়েছিল। রূপসা তাকে বলেছিল যে তার কাছে 20 লাখ টাকা আছে, তাই সেই টাকাটা কোথাও ইনভেস্ট করার আইডিয়া চেয়েছিল। জামিল তাকে জিজ্ঞেস করে যে রূপসা এত টাকা কোথা থেকে পেল সেটা আপনি জিজ্ঞেস করেননি। কস্তুরী বলে কে কোথা থেকে কত টাকা পেয়েছে সেটা তাদের ক্লায়েন্টকে তারা জিজ্ঞেস করে না। এরপর রূপসার সাথে তার স্টাফ বৈশালী দেখা করেছিল। আর অন্যদিকে সাবিত্রী মোহরকে ফোন করে জিজ্ঞেস করে মধু যে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেটা স্ট্যাটাস সম্বন্ধে সে কিছু জানে কিনা। মোহর বলে সেটা তো মধুই ভালো বলতে পারবে। সাবিত্রী বলে সে মধুর কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। মোহর জিজ্ঞেস করে কেন? সাবিত্রী বলে মধু যে রাজার হয়ে রূপসার সাথে কথা বলতে গেছিল সেটা কি মধু তাকে বলেছিল? এই কথাটা শুনে মোহর অবাক হয়ে যায়, কারণ মধু তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। মোহর বলে মধু তাকে সারা জীবন এক্সপ্লয়েট করেছে, মধু তার নিজের ভাই বলেই কিছু বলতে পারিনি। আর এই লোনের ব্যবস্থাও মোহরই মধুকে করে দিয়েছিল, কিন্তু সে মধুকে বলেই দিয়েছিল এই লোনটা সে শোধ করতে পারবে না। সাবিত্রী তখন মোহরকে জিজ্ঞেস করে মধু তাদের পৈতৃক বাড়ি বন্ধক রেখেই তো এই লোনটা নিয়েছিল, এখন সেই লোনের স্ট্যাটাসটা কি? মোহর বলে ওটা মধুর বাড়ি, মধু যা ইচ্ছা তাই করতে পারে, আর সে এইসব কোনো বিষয় কিছুই জানে না। সাবিত্রী মোহরকে বলে এখন যে সাবিত্রীর সাথে তার কথা হলো সেটা যেন মধুকে না বলে। আর এইদিকে জামিল বৈশালীর সাথে কথা বলে। জামিল তাকে জিজ্ঞেস করে সে রূপসাকে অফিসে ডাকেনি কেন, বৈশালীকে রূপসার বাড়ি যেতে হলো কেন? বৈশালী বলে তারা সাধারণত ক্লায়েন্টের বাড়ি গিয়েই কথা বলে, তাই সে রূপসার বাড়ি গেছিল। রূপসা তাকে বলেছিল তার কাছে 20 লাখ টাকা আছে আর সেটা কোথাও ইনভেস্ট করতে চায়, আর তার সাথে রূপসার এইটুকুই কথা হয়েছিল। এরপর জামিল সেখান থেকে বেরিয়ে আসে আর সাবিত্রীকে ফোন করে সবটা জানায়। জামিল আরও বলে যে কস্তুরীর অফিসটা তার একটু সন্দেহজনক লাগছে, তাই কস্তুরীর ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। সাবিত্রী বলে মান্নাবাবু অর্থাৎ তার প্রথম বস, যে 1 বছর আগে ডিএসপি হয়ে রিটায়ার করেছে, সে সব রকম খবরই রাখত। তার কাছে গেলে কস্তুরীর ব্যাপারটা জানা যাবে। আর রাজা মধুকে টাকা দেয়নি, মোহরও দেয়নি, তাহলে মধুর বাড়িটা অকশনে বন্ধ হলো কি করে, এটার খোঁজ জামিলকে করতে বলে। আর অন্যদিকে বাসু ফারুককে বলে যে তাদের মোহরের বাড়ি থেকে বের করে দেওয়ার পর 6 মাস তারা 3 জন শ্যামনগরে তার ছোট মামার বাড়িতেই ছিল। বারান্দায় 3 জন তারা কোনো মতে শুতো। তার মা 2-3 বাড়িতে রান্নাবান্না বাসন মাজার কাজও করত। তারপর তার মামি এত খারাপ ব্যবহার করা শুরু করলো যে তাদের সেখান থেকে চলে যেতে হলো। তখন পুষ্প অর্থাৎ বাসুর মা পুতুল আর বাসুকে নিয়ে মোহরের কাছে সাহায্য চাইতে গেছিল। মোহর একটা লোককে ডেকে পুষ্পকে কিছু টাকা দিয়ে দিতে বলে। তখন সেই লোকটা গুনে গুনে 10,000 টাকা পুষ্পকে দিয়ে বলে যে পুষ্প যেন এখানে আর না আসে। এরপর তার মা পুতুলকে বড় মাসির বাড়ি পাঠিয়ে দেয়, আর সে নিজে একটা চাকরি জয়েন করে। রোজ সকাল 11টায় তার মা বেরিয়ে যেত, সাথে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে যেত, আর রোজ রাতে একটা গাড়ি তার মাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যেত, আর ওর মা টলতে টলতে ঘরে ঢুকত। বাসু তখন বুঝতে না পারলেও এখন সে বুঝতে পারে যে তার মা একজন যৌনকর্মী ছিল। বাসু আরও বলে যে তার মা সারাটা জীবন তাদের জন্য লড়ে গেছে, আর এখন তার ফল হিসেবে ইউট্রাস ক্যান্সারে ভুগছে। এর পরের সিনে আমরা তন্ময়কে কস্তুরীর সাথে কথা বলতে দেখি। ওদের কথা শুনে মনেই হচ্ছিল যে ওরা মোহরের বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত করছে। তন্ময় কস্তুরীকে বলে ব্যাপারটা সামলে নিতে, কারণ কস্তুরীর অনেক বড় বড় লোকের সাথে কানেকশন আছে। এইদিকে ফারুক বাসুকে জানায় যে ওর চোখের সামনেই মোহর তার স্বামী আদিত্যকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিয়েছিল, আর ফারুককে 25,000 টাকা ধরিয়ে দিয়েছিল, আর সেই লোভে সে কাউকে কিচ্ছু বলেনি, পুলিশকেও সে মিথ্যে কথা বলেছিল। বাসু তখন ফারুককে একটা প্ল্যান বলে, কী প্ল্যান সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে জামিল সেই ব্যাংকে যায় যেখান থেকে মধু লোন নিয়েছিল, এবং জামিল জানতে পারে মধুর বাড়ির অকশন তন্ময়ের সুপারিশেই আটকে গেছিল। সেই খবরটা সাবিত্রীকেও দেয়। সাবিত্রী এই শুনে মধুকে থানায় নিয়ে আসতে বলে। এরপর সাবিত্রী মধুকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মধু বলে ওর দিদি হয়তো তন্ময়কে ফোন করে মধুর বাড়ির অকশনটা আটকে ছিল, কিন্তু সাবিত্রী বুঝতেই পারে মধু তাকে মিথ্যে কথা বলছে, তাই সে মধুকে দুগা লাগিয়ে তার মুখ থেকে সত্যি কথা বের করে। আসলে মধুই তন্ময়কে রাজার রূপসার ব্যাপারটা জানিয়েছিল যে রূপসা রাজাকে ব্ল্যাকমেল করছে, আর এই খবরের বদলেই তন্ময় মধুর বাড়ির অকশনটা আটকে ছিল। এরপর সাবিত্রী জামিলকে বলে কস্তুরীর ওপর নজর রাখার জন্য লোক লাগাতে। আর অন্যদিকে বাসুর মায়ের শরীর আরও খারাপ হয়ে যায়। ডক্টর বাসুকে জানায় যে তার মার বেশি দিন বাঁচবে না। এরপর আমরা বাসুর ছোটোবেলা, অর্থাৎ যখন ওরা মোহরের বাড়িতে থাকতো
তখনকার একটা ফ্ল্যাশব্যাক দেখি। বাসু বই নিয়ে পড়ছিল আর পুষ্প অর্থাৎ বাসুর মা কাজ করছিল। তখনই মোহরের স্বামী আদিত্য পুষ্পকে শুনিয়ে একটা আওয়াজ করে নিজের ঘরে চলে যায়। পুষ্প তখন বাসুকে বলে সে যেন এখানেই বসে পড়ে, এখান থেকে কোথাও না যায়। এই বলে সে আদিত্যর ঘরে ঢুকে যায়। বাসু তখন সেই ঘরের দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে ঘরে কি হচ্ছে। তখনই সেখানে ফারুক চলে আসে আর বাসুকে নিয়ে খেলতে চলে যায়। এই দেখে আমরা বুঝতেই পারি পুষ্পর সাথে আদিত্যর শারীরিক সম্পর্ক ছিল। এরপর আমরা পুতুলকে রাজার সাথে কথা বলতে দেখি। রাজা পুতুলকে জিজ্ঞাসা করে তার বাবার ফিরবে কিনা। তখন পুতুল তাকে জানায় যে তার বাবা একটা অন্য মহিলার সাথে ঘর করছে, সে আর কখনোই ফিরবে না। আর আমরা বুঝতেই পারছিলাম রাজার মনে পুতুলের জন্য একটা ভালো লাগা ছিল। এরপর পুতুলও একদিন তার মাকে আদিত্যর ঘর থেকে বেরোতে দেখে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সাবিত্রী তার এক্স বস মান্নাবাবুর কাছে কস্তুরীর ব্যাপারে কথা বলতে গেছে। মান্নাবাবু তাকে জানায় কৌস্তরীর অনেক বড় বড় লোকের সাথে কানেকশন আছে। তিনি আরও বলেন যে যত ব্ল্যাক মানি ইন্ডিয়াতে জেনারেট হয় তার বেশিরভাগটাই ক্যাশ থাকে, আর এত ক্যাশ নিজেদের কাছে রেখে দেওয়াটা অনেকই রিস্কি। তাই টাকাগুলো ইনভেস্ট করা হয় অফশোর কোম্পানিগুলোতে, যেমন মোনাকো, বিলস, ক্যাম্যান আইল্যান্ড ইত্যাদি জায়গায়, যেখানে কালো টাকার লেনদেনে কোনো সরকারি ঝামেলা নেই। তাই এই ব্ল্যাক মানিগুলো প্রথমে দুবাই বা আবুধাবিতে পাচার করা হয়। সেখানে এজেন্ট নিজের কমিশন কেটে নেয় আর বিভিন্ন নামে টাকাগুলো ইনভেস্ট করে রাখে। এই পুরো ব্যাপারটা নিখুঁতভাবে সামলানোর জন্য কিছু দক্ষ পরিচালকের দরকার পড়ে, আর এই কস্তুরী গুহ হলো এই দক্ষ পরিচালকদের মধ্যে একজন। আসলে এই টাকা পাচার করার ব্যবসাটা কৌস্তরীর বরের ছিল, কিন্তু 10 বছর আগে তার হাজব্যান্ড মারা যাওয়ার পর কৌস্তরী নিজেই পুরো ব্যাপারটা সামলাচ্ছে এবং তার বরের থেকে আরও ভালো করে সামলাচ্ছে। এরপর আমরা মোহরকে দেখি রাজার সাথে কথা বলতে এসছে। মোহর রাজাকে জানায় যে ওপর থেকে ক্লিয়ারেন্স এসে গেছে। রাজা শুধু যেন বলে ওর চেস্টে পেন হচ্ছে, তাহলেই তাদের ডক্টর এসে রাজাকে চেক করে হসপিটালে শিফট করতে বলবে। মোহর চায় রাজা যেন নেক্সট 1 মাস হাসপাতালেই থাকুক, তাতে মোহরেরই সুবিধা হবে, কারণ ইলেকশন আসছে। ইলেকশনটা মিটে গেলে মোহর তাকে এখান থেকে নিয়ে যাবে। অন্যদিকে সাবিত্রী তার সিনিয়রের কাছ থেকে কস্তুরীকে থানায় আনার পারমিশন চায়, কিন্তু তার সিনিয়র তাকে এটা করতে বারণ করে, কারণ কস্তুরীর অনেক বড় বড় লোকের সাথে কানেকশন আছে, এতে তারাই প্রবলেমে পড়ে যাবে। এরপর আমরা তন্ময়কে দেখি কস্তুরীর সাথে দেখা করতে এসছে। আসলে তন্ময় নিজের ব্ল্যাক মানিগুলো কস্তুরীকে দিয়েই অন্য অন্য কোম্পানিতে ইনভেস্ট করাতো, আর সেই হিসেবগুলো একটা ছোট ডায়েরিতে লেখা থাকতো, আর সেই ডায়েরিটা কস্তুরীর কাছেই থাকতো। তাই তন্ময় সেই হিসেবটা দেখতে এসেছিল। কস্তুরী তন্ময়কে জানায় যে সাবিত্রী তার বাড়ির সামনে লোক লাগিয়েছে, তাই ব্যাপারটা আর সুবিধার মনে হচ্ছে না। তাই এইবার তন্ময় যেন ব্যাপারটা একটু দেখে। আর অন্যদিকে ফারুক মোহরের সাথে দেখা করতে চায় এবং তাকে ব্ল্যাকমেল করে 10 লাখ টাকা চায়। ফারুক বলে মোহর যদি 10 লাখ টাকা না দেয় তাহলে সে সবাইকে বলে দেবে যে মোহরই তার স্বামীকে খুন করেছে। আর এখন ইলেকশন সামনে, এই খবরটা একবার বেরিয়ে গেলে মোহর আর এই ইলেকশনটা জিততে পারবে না। আর এরপরই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আদিত্য পুতুলের সাথে উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করছে। আর তখনই সেখানে পুতুলের মা পুষ্প চলে আসে আর এই সব দেখে ফেলে। পুষ্প এই দেখে অনেক রেগে যায় এবং আদিত্যকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আদিত্য তখন পুষ্পকে একটা চড় মারে। তাদের চিৎকার চেঁচামেচিতে রাজা সেখানে চলে এসেছিল আর তার বাবাকে পুষ্পকে মারতে দেখে ফেলে। এই পুরো ব্যাপারটা মোহরও জানতে পারে। সে আদিত্যকে বলে পুতুলের মাত্র 13 বছর বয়স, ওর সাথে এইরকমটা কী করে করতে পারলে। আদিত্য বলে ওর অনেক নেশা হয়ে গেছিল, তাই ও বুঝতে পারিনি। মোহর বলে বাইরে যদি এই ব্যাপারটা 5 কান হয় তাহলে সে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। আদিত্য তখন মোহরকে জিজ্ঞাসা করে তাকে কি করতে হবে। মোহর বলে বাইরে এই ব্যাপারটা 5 কান হওয়ার আগে সে নিজেই করবে। এরপর মোহর পুষ্পকে এক প্রকারে ভয় দেখিয়েই বলে যে এই সব জিনিস যদি বাইরে 5 কান হয় তাহলে পুষ্পরই চরিত্র নিয়ে সবাই প্রশ্ন করবে। এমনিতেও পুষ্পর বর এখন নিরুদ্দেশ, তাই এই নিয়ে অনেকেই অনেক কথা বলে। আর এখন ছেলেমেয়েকে মানুষ করার দিকে নজর দেবে নাকি এইসব ঝুঁকি সামলাবে। আর থানা পুলিশের মধ্যে পড়ে গেলে পুষ্প সামলাতে পারবে তো। মোহর পুষ্পকে 10,000 টাকা দিয়ে বলে পরে সে আরও টাকা দেবে, শুধু পুষ্প যেন অন্য কোথাও গিয়ে থাকে, এই সব জিনিস যেন ভুলে যায়, তার ছেলেমেয়ের খেয়াল রাখার দিকে মন দেয়। তখন পুষ্প বলে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছেন। মোহরও আর আদিত্যর অত্যাচার সহ্য করতে পারছিল না। রাতে মোহর কাঁদতে থাকে আর রাজা তার পাশে শুয়ে বুঝতে পারে তার মা কাঁদছে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে আর আমরা ফারুককে দেখি তার আর মোহরের বলা সব কথা সেদিন সে রেকর্ড করে নিয়েছিল আর সেইটাই সে শুনছিল। আসলে সেই দিন বাসুই তাকে এই প্ল্যানটা দিয়েছিল। বাসুই তাকে বলেছিল মোহরকে গিয়ে ব্ল্যাকমেল করে সব কথা রেকর্ড করে নিতে। আর অন্যদিকে রূপসা যেই ফ্ল্যাটে থাকতো সেখানকার লোকেরা মিলে টাকা দিয়ে সেই বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিল। তখনই সেই বিল্ডিংয়ে একটা ডেলিভারি বয় আসে
এই দেখে সেই বিল্ডিংয়ের একটা লোক সেই বিল্ডিংয়ের চেয়ারম্যান চ্যাটার্জি বাবুকে জিজ্ঞাসা করে যে রূপসা যেদিন মার্ডার হয় সেই দিন তার ফ্ল্যাটে কুরিয়ারটা ডেলিভারি হয়েছিল কিনা। মিস্টার চ্যাটার্জি বলে, কুরিয়ার কই না তো। সেই লোকটা বলে যে সেই দিন সে বিকেলে হাঁটতে বেরিয়েছিল, তখনই একটা কুরিয়ার পার্সন এসে তার কাছে মিস্টার চ্যাটার্জির অ্যাড্রেসটা কনফার্ম করেছিল। কুরিয়ার পার্সনটা তাকে জিজ্ঞাসা করেছিল যে মিস্টার চ্যাটার্জির অ্যাড্রেসটা 3rd ফ্লোরেই কিনা। সেই লোকটা হ্যাঁ বলায় কুরিয়ার পার্সনটা তখন 3rd ফ্লোরের দিকে উঠে যায়। এই শুনে মিস্টার চ্যাটার্জি বলে, না সেই দিন তার কোনো কুরিয়ার আসেনি, তাও সে একবার তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে সে যদি কিছু অর্ডার করে থাকে। এর পরের সিনে আমরা জামিলকে দেখি রাজার কেসের সব উইটনেসদের স্টেটমেন্ট নিচ্ছিল। সেখানে সুমনের মল্লিকাকে দেখে খুব চেনা চেনা লাগে, কিন্তু ওর মনে পড়ে না সে আগে কোথায় দেখেছে। এরপর মল্লিকা রাজার সাথে হসপিটালে দেখা করতে যায় এবং রাজাকে জানায় যে সে প্রেগনেন্ট। এই খবরটা শুনে রাজা নিজের ভুলের জন্য আফসোস করে আর সব কিছু ঠিক করে নেওয়ার জন্য মল্লিকার কাছে একটা সুযোগ চায়। মল্লিকা বলে সে জানে না সে কি করবে। রাজা বলে এই সব একদিন মিটবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু মিটবে। তবে মল্লিকা চাইলে তারা অন্য কোথাও গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে। কিন্তু মল্লিকা রাজার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবার একটা আমরা ফ্ল্যাশব্যাক দেখি, পুষ্প তার ছেলেমেয়েকে নিয়ে মোড়ের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে পুতুল রাজার বইগুলো রাজাকে ফেরত দিতে যায়। রাজা তখন পুতুলকে বলে এইগুলো তার পুরনো ক্লাসের বই, এইগুলো তো সে পুতুলকে দিয়ে দিয়েছিল। কিন্তু পুতুল বলে সে আর স্কুলে যেতে পারবে কিনা তার ঠিক নেই, ইনফ্যাক্ট কোথায় থাকবে তারই ঠিক নেই, তাই এই বইগুলো নিয়ে এখন সে কী করবে। রাজা তখন পুতুলকে জিজ্ঞাসা করে তাদের কোনো থাকার জায়গা হলো। পুতুল রাজাকে এর কোনো উত্তর না দিয়ে তাকে পড়তে বসতে বলে। রাজা তখন পুতুলকে বলে সে যেন নতুন বাড়িতে পৌঁছেই রাজাকে কল করে, কারণ ফোন না করলে রাজা তো জানতেই পারবে না তারা এখন কোথায় থাকে। পুতুল তখন রাজাকে জিজ্ঞেস করে কোথায় ফোন করব, তোদের বাড়িতে? ধরবে তো তোর বাবা। এই শুনে রাজা মাথা নিচু করে নেয়। তখনই সে পুতুলের হাতে কাটা দাগ দেখতে পায় আর সে পুতুলকে জিজ্ঞাসা করে হাতে কি হয়েছে। পুতুল বলে সে তার হাত কেটেছে, রাগ হচ্ছিল খুব, তাই তার হাতটা কেটে দেখলো রাগটা কমে কিনা। এই বলে পুতুল সেখান থেকে চলে যায়। আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে আর আমরা রূপসার ফ্ল্যাটে সেই লোকটাকে এবং চ্যাটার্জি বাবুকে জামিলের কাছে গিয়ে সেই ডেলিভারি পার্সনের ব্যাপারে বলতে দেখি। চ্যাটার্জি বাবু জামিলকে জানায় যে সেই দিন তার কোনো পার্সেল আসার ছিল না। সে তার ওয়াইফকেও জিজ্ঞাসা করেছিল, তারও কোনো পার্সেল আসেনি, কিন্তু তাও একটা ডেলিভারি পার্সন বিকেলে তার নাম করে সেই বিল্ডিংয়ে ঢুকেছিল। আর সেই ডেলিভারি পার্সনটা একজন মহিলা ছিল, মাথায় টুপি আর স্পিডফ্লেক্স কোম্পানির ইউনিফর্ম পরেছিল, মুখে মাস্ক ছিল আর চোখে সানগ্লাস ছিল। জামিল তখন এইগুলো একটা ডায়েরিতে লিখে নেয়। এইদিকে সাবিত্রীর ওপর তার সিনিয়র রাগারাগি করছিল, কারণ তার বারণ করা সত্ত্বেও সাবিত্রী কস্তুরীর বাড়ির সামনে ইনফরমার বসিয়েছিল। তার বস আরও বলে যে তাকে বলা হয়েছে সাবিত্রীকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে, তাই তার বস শুধু বলেছে যে সাবিত্রীকে সরিয়ে অন্য একজন এসআইকে এই কেসটা হ্যান্ডওভার করছে, আর এটা না করলে সাবিত্রীর সাথে সাথে সেও অনেক মুশকিলে পড়ে যেত। আর যেই এসআই এই কেসটা নেবে সে এখন অন্য একটা কাজে কাকদ্বীপে পেয়ে গেছে, তাই পরশুদিন সকালে সাবিত্রী যেন এই কেসটা সেই এসআইকে হ্যান্ডওভার করে। তাই কাল রাত অবধি এই কেসটা এখন সাবিত্রীর হাতেই আছে, আর এর মধ্যে সাবিত্রী যেন কোনো উল্টোপাল্টা কাজ না করে। এরপর সাবিত্রী সেখান থেকে বেরিয়ে এসে জামিলের সাথে কথা বলে। জামিল তাকে জানায় যে সে স্পিডফ্লেক্সের অফিসে গেছিল এবং তারা জানিয়েছে তাদের গাজীতলা এরিয়ায় কোনো মহিলা ডেলিভারি পার্সন নেই। আর রূপসা যেদিন মারা যায় তার 4 দিন আগে কস্তুরীর এজেন্ট বৈশালী রূপসার সাথে দেখা করতে গেছিল, আর এখন বৈশালীর ফোন সুইচ অফ। জামিল বৈশালীর ঠিকানায় লোক পাঠিয়ে জানতে পারে যে বৈশালী একটা পিজিতে থাকতো। তার বন্ধুরা জানায় যে বৈশালী 2 দিন আগে পাহাড়ে কোথাও ট্রেকিংয়ে গেছে, কবে ফিরবে তার ঠিক নেই। জামিলের মনে হচ্ছিল হয়তো বৈশালী রূপসাকে খুন করেছে। সাবিত্রী তখন জামিলকে জানায় যে কস্তুরীর বাড়ির সামনে ইনফর্মার বসিয়েছিল বলে সাবিত্রীকে এই কেস থেকে সরানো হয়েছে, আর পরশু তাকে এই কেসটা অন্য একটা এসআইকে হ্যান্ডওভার করতে হবে। এই শুনে জামিল বলে তারা যদি দিনের আলো থাকতে থাকতে আজ রাতের মধ্যে কস্তুরীকে তুলে নেয় তাহলে পরশু এই কেসটা ইনভেস্টিগেশন করার মতো কিছুই থাকবে না। তাই সাবিত্রী আর জামিল কস্তুরীর বাড়ি যায় এবং সাবিত্রী কস্তুরীকে মারতে মারতে সব সত্যিটা বলতে বলে। আর জামিল কস্তুরীর বাড়ি থেকে তন্ময় সেই ডায়েরিটা খুঁজে পায় যেখানে তন্ময়ের ব্ল্যাক মানির হিসেবগুলো ছিল। ততক্ষণে কস্তুরীও বলতে শুরু করে আসলে তারা মধুর কাছ থেকে রাজার রূপসার খবরটা পেয়ে তারাই রূপসার সাথে কন্ট্যাক্ট করেছিল, আর রূপসার কাছ থেকে রাজার ভিডিও ফুটেজ, চ্যাট হিস্ট্রি সব কিনতে চেয়েছিল। সাবিত্রী তখন জিজ্ঞাসা করে তারা বলতে কে কে আছে এর মধ্যে। কস্তুরী বলে সে আর তন্ময়। সাবিত্রী তখন কস্তুরীকে জিজ্ঞাসা করে তারা ওই ভিডিওগুলো নিয়ে বাজারে ছাড়তো যাতে মোহরের নমিনেশন ক্যান্সেল হয়ে যায়, তাই তো? কস্তুরী বলে আসলে এইসব তন্ময়েরই প্ল্যান ছিল। তন্ময় কস্তুরীকে
রূপসার সাথে কন্ট্যাক্ট করতে বলেছিল। তাই কৌস্তুরী রূপসার সাথে কন্ট্যাক্ট করে, আর বৈশালী কৌস্তুরীর হয়ে রূপসার সাথে কথা বলতে যায়। তারা ওই ভিডিওগুলোর জন্য অনেক টাকা দিচ্ছিল, কিন্তু রূপসা প্রথমে রাজি হয়নি। রাজা যদি রূপসাকে টাকা দিতে রাজি না হতো তাহলে রূপসা তাদের সাথে ডিল করত, কিন্তু এর মধ্যে রাজা টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু তারপরেই রূপসা খুন হয়ে যায়। তখনই সুমন সাবিত্রীকে কল করে জানায় যে আজ সে থানায় স্টেটমেন্ট সই করতে এসেছিল। তখনই সে থানায় রাজার স্ত্রী মল্লিকাকে দেখে, আর তার মনে হয় সে কোথাও একটা তাকে দেখেছে, কিন্তু সাবিত্রী তখন ব্যস্ত ছিল। তাই সুমনকে বলে পরে সুমনকে সে কল করে নেবে। এই বলে সাবিত্রী ফোনটা কেটে দেয়। আর তখনই জামিল তন্ময় সেই ডায়েরিটা নিয়ে সাবিত্রীকে দেখায়। সাবিত্রী তখন সেই ডায়েরিটা নিয়ে বলে যতদিন সাবিত্রী চাইবে এই ডায়েরিটা তার কাছেই থাকবে, সেফলি থাকবে, কেউ জানতে পারবে না। কিন্তু এতে একটা কন্ডিশন আছে, যাকে ফোন করে সাবিত্রীকে এই কেস থেকে সরানো হয়েছিল তাকেই ফোন করে যেন বলে সাবিত্রীকে এই কেসটা থেকে না সরাতে। সাবিত্রী যদি এই কেসটা থেকে সরে যায় তাহলে এই ডায়েরিটা পাবলিক করে দেবে। এই বলে সেখান থেকে চলে আসে। এরপর আমরা বাসুকে দেখি, সে ফারুকের মোবাইল থেকে মোহরের সব রেকর্ডিংগুলো নিজের মোবাইলে ট্রান্সফার করে নিচ্ছিল। এরপর ফারুক যখন একা ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরছিল তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। আর এদিকে সাবিত্রী সুমনকে ফোন করে জিজ্ঞাসা করে তখন সে মল্লিকার ব্যাপারে কি বলছিল। সুমন তখন বলে কিছুদিন আগে রূপসা তাকে একটা ক্যাফেতে নিয়ে গেছিল। সেই দিন রূপসা অনেক তাড়ায় ছিল, বলছিল কারোর সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কিছুক্ষণ পর সে দেখে রূপসা একটা মহিলার সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে রূপসার গাড়ির দিকে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল ওদের মধ্যে সম্পর্কটা খুব ভালোই। সুমন আগে মল্লিকাকে চিনত না, কিন্তু আজ সে থানায় মল্লিকাকে দেখে চিনতে পারে যে সেই দিন রূপসার সাথে মল্লিকাই ছিল। আর এটা রূপসার খুন হওয়ার 20 দিন আগের ঘটনা। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন রাজা রূপসার সাথে ফোনে কথা বলছিল রূপসা রাজাকে বলে আজ টাকাটা থাকলেই এসো, না তো আর আসতে হবে না। আর তখনই রূপসার দরজার বেলটা বেজে ওঠে, আর রূপসা দরজা খুলে দেখে মল্লিকা স্পিডফ্লেক্স কোম্পানির ইউনিফর্ম পরে রূপসার কাছে এসছে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। এরপর আমরা সাবিত্রীকে দেখি মল্লিকাকে কল করে আবার কনফার্ম করছে যে মল্লিকার সাথে রূপসার লাস্ট কবে দেখা হয়েছিল। তখন মল্লিকা বলে যে 3 মাস আগে মলে দেখা হবার পর আবার রাস্তায় তাদের দেখা হয়েছিল। তখন মল্লিকা একটা টেলারিং শপ থেকে বাড়ি ফিরছিল, আর ও হয়তো এত ঝামেলার মাঝখানে এই কথাটা বলতে ভুলে গেছিল, বা হয়তো বলেছিল কিন্তু কাজের প্রেশারে হয়তো সাবিত্রী ভুলে গেছিল। আর অন্যদিকে মোহরকে তার একটা লোক ফোন করে জানায় যে ফারুক মারা গেছে, আর আমরা বুঝতেই পারি মোহরই তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। পরের দিন সকালে জামিল মল্লিকার অফিসে গিয়ে ওর এমপ্লয়ি ইনফরমেশন ফাইলটা দেখতে চায়, যেখানে মল্লিকার সম্পর্কে সমস্ত ফর্মাল ইনফরমেশন পাওয়া যাবে। জামিলকে মল্লিকার কলিগ ওই ফাইলটা দিয়ে একটু পর মল্লিকাকে ফোন করে জানতে চায় সব কিছু ঠিক আছে কি না। মল্লিকা বলে যে হয়তো পুলিশ তার স্টেটমেন্ট ভেরিফাই করতে চায়, তাই ওরা অফিসে গেছে। একটু পর জামিল সেই ফাইলটা ঘাঁটতে ঘাঁটতে মল্লিকার নেম এক্সচেঞ্জ করার একটা এফিডেভিট পায়। আর এর পরের সিনে আমরা দেখি বাসুর ফোনে তার দিদি ভিডিও কল করেছে পুষ্প, অর্থাৎ ওদের মায়ের সাথে কথা বলবে বলে। আর আমরা জানতে পারি আসলে মল্লিকাই হলো পুতুল। মায়ের সাথে কথা বলে মল্লিকা অর্থাৎ পুতুল বাসুকে বলে যে ফারুকের কাছ থেকে যে রেকর্ডিংটা নিয়ে এসেছিল সেটা একটা নম্বরে পাঠিয়ে দিতে, সাথে একটা মেসেজ করে দিতে। আর যদি পুলিশ তার কাছে আসে তাহলে বাসু যা যা জানে সব কিছু যেন সত্যি সত্যি পুলিশকে বলে দেয়। এরপর আমরা দেখি মল্লিকাই যে পুতুল, জামিল এই খবরটা সাবিত্রীকে দেয়, সাথে আরও বলে যে মল্লিকার এমপ্লয়ি নমিনিতে তার ভাই বাসুদেবের নাম ও ঠিকানা আছে, ঠিকানাটা শ্যামবাজারের। এইসব শুনে সাবিত্রী জামিলকে বলে মল্লিকার বাড়ির সামনে লোক লাগাতে, আর মল্লিকা যদি পালানোর চেষ্টা করে তাহলে যেন তাকে ধরে ফেলে। আর জামিলকে বলে সে যেন মল্লিকার অফিসের নিচে এসে দাঁড়ায়, সে শ্যামবাজারের যাওয়ার রাস্তায় তাকে পিক করে নেবে। সাবিত্রী ও জামিল বাসুর বাড়ি যেতে যেতে সাবিত্রীর ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সেই মেসেজে ফারুকের রেকর্ডিংটা ছিল, সাথে এটা স্পষ্ট করে দেওয়া ছিল যে এই রেকর্ডিংটা ফারুক আর মোহরের। এরপর আমরা দেখি মল্লিকার বাড়ির সামনে দুটো অফিসার পাহারা দিচ্ছিল, যার কারণে মল্লিকা পালাতে পারছিল না। তখনই আমরা কিছুদিন আগের ফ্ল্যাশব্যাক দেখি যে রূপসা মার্ডার হওয়ার আগে মল্লিকা তার সাথে দেখা করতে যায়। মল্লিকা তাকে বলে যে ও রূপসাকে ওই 20 লাখ টাকা পাওয়ার আগে একটু মোরাল সাপোর্ট করতে এসছে। মল্লিকা ডেলিভারি পার্সনের ড্রেস পরে এসেছিল বলে রূপসা তাকে জিজ্ঞেস করে সে কেন এই পোশাক পরে আছে। মল্লিকা বলে যে সে 5টা থেকে 9টা একটা ডেলিভারি জব জয়েন করেছে, কারণ কিছু মাস পরেই তো ওর আর রাজার ডিভোর্স হয়ে যাবে। শুধু তার ওই আগের চাকরিটা করে ঘর চালানোটা মুশকিল। সে আরও বলে সে রূপসার দেওয়া সেই 20 লাখ টাকার 10%টাই বা আর কতদিন চলবে। আর এখানেই আমরা বুঝতে পারি যে কোনো একটা কারণে হয়তো মল্লিকাই রূপসাকে রাজার পেছনে লাগিয়েছিল, কিন্তু কেন সেটা আমরা পরে জানতে পারবো।
রূপসা মল্লিকার জন্য কফি বানাচ্ছিল। তখনই মল্লিকা রূপসার গলায় তার দিয়ে শ্বাসরোধ করে ওকে মেরে ফেলে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সাবিত্রী জামিলকে নিয়ে বাসুর বাড়িতে পৌঁছায়, আর সিন আবার ছোটবেলার ফ্ল্যাশব্যাকে চলে যায়। হঠাৎই পুলিশ এসে পুষ্পকে থানায় ধরে নিয়ে যায়, আর পুতুল ভয় পেয়ে মোহরকে এসে এটা জানায়, কিন্তু মোহর পুতুলকে কিছুই বলে না। অন্যদিকে পুলিশ পুষ্পকে একটা শেষ সুযোগ দেয় আর বলে মোহর ওদের কিছু টাকা দেবে, আর ওরা যেন ওই টাকাটা নিয়ে এলাকা ছেড়ে চলে যায়, না হলে এরপর ওদের ধরে লোকাবে ঢুকিয়ে দেবে। আমরা বুঝেই যাই এই সমস্ত কিছু মোহরই করেছিল, নিজের স্বামী ও নিজের সম্মান বাঁচানোর জন্য। ফারুক মোহরকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় বলে যেন মোহর পুলিশকে বলে পুষ্পকে ছেড়ে দিতে, পুষ্পরা অন্য কোথাও গিয়ে থাকবে। আসলে ফারুক পুষ্পর ভালো চাইতো, তাই জন্যই সকাল থেকে বাচ্চাগুলোর কান্না সে সহ্য করতে পারছিল না। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। সাবিত্রী বলে যে ফারুক মোহরকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। বাসু বলে যে এটা ফারুক কাকার ন্যায্য পাওনা, কারণ সেই রাতে ফারুকের চোখের সামনেই মোহর তার স্বামীকে ধাক্কা মেরে ব্যালকনি থেকে ফেলে খুন করেছিল, আর সারা জীবন ফারুককে দিয়ে মিথ্যে বলিয়েছে যে মোহরের স্বামী সুইসাইড করেছে। সারা জীবন নোংরা পলিটিক্স করে মোহর অনেক টাকা কামিয়েছে, আর ফারুক শুধুমাত্র 10 লাখ টাকা চেয়েছিল, যেটা শুধু ওনারই থাকবে, অন্য কেউ ভাগ বসাবে না। কিন্তু কাল রাত থেকে ফারুক ফোন ধরছে না। সাবিত্রী বলে যে পুতুল নয়ডাতে বসে ফেসবুকের মাধ্যমে রাজার সাথে আলাপ করেছিল, আর এটা হতেই তো পারে যে পুতুলি রূপসাকে মেরেছে। বাসু বলে সন্দেহটা ওরও হয়েছিল, আর তার দিদিকে জিজ্ঞাসা করায় সে বলেছিল সে এই সময় একটা মলে ছিল। সাবিত্রী ও জামিল সেখান থেকে বেরিয়ে সেই মলের সিসিটিভি ফুটেজ আবার চেক করতে যায়, আর তারা দেখে মল্লিকা অর্থাৎ পুতুল মলে ঢুকেছিল ঠিকই, কিন্তু সেখানে গিয়ে সে নিজের ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা সুপারমার্কেটের গেটে জমা করে দেয়, আর সুপারমার্কেটের এক্সিট গেট থেকে বেরিয়ে সে টয়লেটে যায়, আর সেখানে নিজের জামাটা চেঞ্জ করে নেয়। মানে সে একটা হাফ হাতা টি শার্টের ওপর একটা ফুল হাতা টি শার্ট পরে মলে ঢুকেছিল, কিন্তু টয়লেটে গিয়ে সে নিজের হাফ হাতা টি শার্টটা খুলে নেয়, তার বদলে সে ওই স্পিডফ্লেক্স কোম্পানির টি শার্টটা পরে নেয়। আর এটাই ছিল সেই পোশাকটা যেটা মল্লিকা রূপসার বাড়িতে পরে ঢুকেছিল, আর এর কারণেই জামিল বুঝতে পারেনি। সে দেখেছিল মল্লিকাকে শপিং মলে ঢুকতে আর বেরোতে, কিন্তু তার মাঝখানে মল্লিকা যে ড্রেস চেঞ্জ করে বেরিয়েছিল সেটা জামিল লক্ষ্য করেনি। আর ফোনটা যেহেতু ব্যাগের মধ্যে ঢুকিয়ে শপিং মলে জমা করেছিল, যার কারণে ওর টাওয়ার লোকেশন এই শপিং মলেই দেখাচ্ছিল। এরপর সাবিত্রী মল্লিকার কাছেই যাচ্ছিল, তখনই মল্লিকার একটা ভয়েস নোট তার মোবাইলে আসে। মল্লিকা মেসেজে বলছে যে সে জানে সাবিত্রী তার কাছেই আসছে, কিন্তু তার কাছে যাওয়ার আগে তার এই অডিও রেকর্ডিংটা সে যেন শুনে নেয়। মল্লিকা আরও বলে যে সে সাবিত্রীর কিছু কনফিউশন ক্লিয়ার করতে চায়। প্রথম, রূপসাকে খুঁজে বের করাটা খুবই কাকতালীয় ছিল, কারণ ওকে টাকার লোভ দেখিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। মল্লিকা রূপসাকে বলেছিল যে ও রাজাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, আর রাজার হাতে ঘুষের অনেক টাকা আছে, কিন্তু ওর লাইফে সেক্স নেই। আর যেহেতু রূপসা আগে অনেক জটিল ও পাওয়ারফুল মানুষদের হ্যান্ডেল করেছে, কিন্তু মোটা অঙ্কের টাকা কামানোর সুযোগ সে আগে পায়নি, তাই ওর কাছে রাজা খুব ইজি টার্গেট ছিল। রূপসার বিশ্বাসের জন্য মল্লিকা ওই 20 লাখ টাকার মধ্যে 10% কমিশনও চেয়েছিল। মল্লিকা রূপসাকে বলেছিল রাজা এই ব্ল্যাকমেলের কথাটা ওর মাকে বলবে, যেটার ফলে পুলিশ পর্যন্ত কথাটা চলে যাবে। তাই রূপসা আর মল্লিকা দুজনে মিলেই রাজাকে টাকা দেওয়ার লাস্ট ডেটটা ফিক্সড করে। রূপসাকে মারতে মল্লিকার খুব কষ্ট হয়েছিল, কিন্তু রূপসা যে লাইফটা কাটাচ্ছিল, আর কিছু বছর পর হয়তো ও মল্লিকার মায়ের মতনই ইউট্রাস ক্যান্সারই মারা যেতে হতো, যেটা হয়তো অনেক বেশি কষ্টদায়ক হতো। আর ওরা দুজন দুটো আলাদা ফোন ইউজ করত, যেটা মল্লিকা রূপসাকে মারার পর সিম খুলে জলে ফেলে দিয়েছিল। আর বাসু এইসব ব্যাপারে কিছুই জানতো না, জানলে হয়তো মল্লিকাকে কখনোই সাহায্য করতো না। সব কিছু প্ল্যান মতোই চলছিল, কিন্তু একদিন রাতে রাজা ড্রিঙ্ক অবস্থায় বারবার পুতুলের নাম নিচ্ছিল। তখনই মল্লিকা অর্থাৎ পুতুল উইক হয়ে পড়েছিল, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। আর এখানেই অডিওটা শেষ হয়ে যায়। সাবিত্রী মল্লিকার এরকম কনফেশন শুনে বুঝতে পারে যে কিছু একটা খারাপ হতে চলেছে, আর সে তাড়াতাড়ি মল্লিকার বাড়ি যায়। কিন্তু ওর অ্যাপার্টমেন্টের নিচে যেতেই দেখে মল্লিকা ব্যালকনি থেকে ঝাঁপ মেরে সুইসাইড করেছে। এরপর আমরা মোহরকে দেখি রাজার সাথে দেখা করতে গেছে, আর রাজা খুব কাঁদছে এটা ভেবে যে মল্লিকাই পুতুল। আর শুধু তাই না, সে রাজার বাচ্চার মা হতে চলেছিল। মোহর বলে ওর কিছু করার ছিল না, ছোটবেলায় যদি পুষ্পরা পুলিশ কমপ্লেন করতো তাহলে রাজার বাবা আদিত্য চাইল্ড মলেস্টেশন কেসে গ্রেপ্তার হয়ে যেত, তাকে কোনো মতেই বাঁচানো যেত না। মোর রাজার সাথে কথা বলার পর সাবিত্রীকে জিজ্ঞেস করে রাজাকে কবে রিলিজ করবে। সাবিত্রী জানায় যে মল্লিকার কনফেশনটা সে আর জামিল ছাড়া শুধু মোর আর রাজাই জানে। এই ব্যাপারটা সে কাউকে জানায়নি, সবাই এটাই জানে যে মল্লিকা ডিপ্রেশনে সুইসাইড করেছে। মোর বলে সাবিত্রী তো বলেছিল ওর কাছে মল্লিকার কনফেশনের রেকর্ডিং আছে। সাবিত্রী বলে
যে সে ওই অডিওটা কোর্টে জমা দেবে কি না সেটা মোহরের একটা ডিসিশনের ওপর ডিপেন্ড করছে। সাবিত্রী আরও বলে যে তার কাছে দুটো অডিও রেকর্ডিং আছে, যে একটা মল্লিকার আর একটা ফারুকের, যেখানে মোর আর ফারুকের সেই ব্ল্যাকমেলের কথোপকথনটা আছে। আর ফারুক ব্ল্যাকমেল করার পরেই ফারুককে কেউ গাড়ি চাপা দিয়ে খুন করে দেয়। আর রাজাও জেনে যায় তার বাবাকে তার মাই খুন করেছিল, তার বাবা সুইসাইড করেনি। আর সাবিত্রী আরও বলে যে আজকের যদি আমি এই অডিওগুলো জমা দিই তাহলে বিকেলের মধ্যে রাজা ছাড়া পেয়ে যাবে, কিন্তু তার 2 ঘন্টার মধ্যেই আপনাকে দুটো মার্ডার কেসের জন্য জেলে ভরা হবে। তাই আপনারা 2 মা ছেলে মিলে কী ডিসিশন নেবেন সেটা আমাকে জানিয়ে দেবেন। এই বলে সাবিত্রী ওদের একা ছেড়ে দেয়। আর মোর তার ছেলের কাছে নিজের সাফাই গায় যে সে সবাইকে বাঁচানোর জন্য এগুলো করেছে। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। হয়তো আমরা পরবর্তীকালে এই ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট দেখব, যেখানে মোর নিজের কেরিয়ারকে চুজ করল না নিজের ছেলেকে। আর সেই সিজনে হয়তো সাবিত্রী আরও জটিল কোনো কেস সলভ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।